কে এই মেয়ে? এই মেয়েটা তোর সাথে এরকম আচরণ কেন করলো বনু? নাজরাত খানিকটা হাসার চেষ্টা করে বলল, ও আমার ননদ রাহা। ও মহিলা নয় ভাইয়া, আসলে বয়স কম তো, তাই একটু রক্ত গরম, একটুতেই রেগে যায়। যাই হোক ভাইয়া, এসব বাদ দাও। এখন বলো, তুমি দেশে আসবে কবে? কতগুলো দিন তোমায় দেখি না, বলো। একদিন হুট করে এসে চমকে দেব। তাই না? দেখিস। মাগরিবের পর নাজরাত কফি বানিয়ে রাতকে দিল। এই একটা কাজ সবচেয়ে ভালো করতে পারে সে। বাকি রান্নাবান্না যদিও মাঝে মাঝে করে, তবে ইউটিউব ভিডিও দেখে করে। রাত সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল, তখন পাশে কফির মগ রেখে ব্যালকনিতে চলে এলো নাজরাত। কফির মগে চুমুক দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে আকাশটা কেমন রক্তিম হয়ে আছে, তবে দেখতে বেশ সুন্দর, ক্যামেরায় বন্দি করার মতো দৃশ্য। রাত কফির মগে চুমুক দিতে এক অন্যরকম স্বাদ অনুভব করলো, যা ভীষণ ভালো লাগলো তার। এর আগে বোধহয় এইরকম স্বাদ পায়নি কখনো। এর মাঝে রাতের ফোনে কল আসে। রূপকথা কল করেছে। কল রিসিভ করে কুশল বিনিময় শেষে রাত বায়না ধরে বলল, একটা কবিতা বলো না রূপ, তোমার লেখা কবিতাগুলো তোমার মুখে শুনে বড্ড বেশি ইচ্ছে করছে। কলের ওপাশ থেকে কাশির শব্দ শোনা গেল। হঠাৎ কাশি শুরু হলো কেন? এতক্ষণ তো ভালোই ছিল। রাত বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, রূপ তুমি ঠিক আছো? হঠাৎ কাশি শুরু হলো কেন? রাত, আমার ভীষণ খারাপ লাগছে, তোমাকে পরে কল করবো, বাই। বলেই কেটে দিল কল। রাত মন খারাপ করে কফি খাওয়াতে মনোযোগ দিল। একটু পর নাজরাত আকাশের প্রতিবিম্ব দেখতে দেখতে আনমনে গেয়ে ওঠে। এত মিষ্টি কণ্ঠস্বর শুনতে শুনতে রাত সোফায় শরীর এলিয়ে দেয়। তার মন খারাপ নিমিষেই দূর হয়ে যায়, কিন্তু এই প্রশান্তির বেশিক্ষণ স্থায়ী হলো না। নাজরাত অর্ধেক গজল গেয়ে থেমে গেল। তার মনে পড়ল, সে তো এই রুমে একা নয়, পাছে যদি রাত রাগ করে তাই চুপ হয়ে যায়। কিন্তু রাত অধীর আগ্রহে অপেক্ষা করে, এই ভেবে যে নাজরাত হয়তো আবারও গাইবে। কিন্তু না, সে আশাই বালি। নাজরাত আর গাইল না। ব্যালকনি থেকে এসে কফির মগগুলো নিয়ে চলে গেল। রাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল নাজরাতের যাওয়ার পানে। ইচ্ছে থাকা সত্ত্বেও বলতে পারল না আরেকটি গজল গাওয়ার কথা। সেই অধিকার যে তার নেই। রাত সুস্থ হয়ে উঠতে অফিসে যাওয়া শুরু করে। তার অনুপস্থিতিতে অনেক কাজ জমেছে অফিসে, সেগুলো এখন দিন রাত এক করে করতে হচ্ছে। খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ উদাসীন হয়ে পড়েছে। সাজেদা চৌধুরী আফসোস করে বললেন, ছেলেটা নিজ থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি বললে দুই একটা বলে। নাজরাত তখন শাশুড়ি মাকে সান্ত্বনা দিতে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলল, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলে তাকে হেদায়েত করতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করেন। সাজেদা চৌধুরী চোখে পানি নিয়ে বললেন, বৌমা আমার একটা কথা রাখবে? জি মা, এভাবে বলছেন কেন? কি করতে হবে বলুন। ছেলেটা খাওয়া দাওয়ায় বড্ড অনীহা করছে, তুমি ওর জন্য লাঞ্চ নিয়ে যাবে। নাজরাত জানে বড্ড কঠিন কাজটা তার শাশুড়ি মা দিলেন, কিন্তু না করার মতো অভদ্র আচরণ করতে পারবে না সে। তাই বলল। অফিসে আসে নাজরাত। একজন এমপ্লয়কে পরিচয় দিতেই লোকটা খুব আন্তরিকতার সাথে নাজরাতকে রাতের অফিসে কক্ষে নিয়ে বসল। ম্যাম অপেক্ষা করুন প্লিজ, স্যার মিটিং শেষ করে চলে আসবেন। লোকটা বিদায় নিয়ে চলে গেলে নাজরাত উঠে দাঁড়ায়। কক্ষটা ঘুরে ঘুরে দেখতে থাকে। খুব সুন্দর করে সাজানো রুমটা। থাই গ্লাসের কাছে আসতে ভীষণ ভালো লাগলো। থাই গ্লাস গলিয়ে আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। হঠাৎ কক্ষের একপাশে নজর পড়ল। কাছে এগিয়ে এসে দেখে বুঝলো মেয়েদের কসমেটিক প্যাকিং করা। উপরে কিছু লেখা দেখে বুঝলো হোম ডেলিভারি দেওয়া হয়েছে এগুলো। রাত মিটিং শেষ করে নিজের কক্ষে এসে বসলো। সামনে থাকা টেবিলে নজর পড়তেই দেখলো টিফিন বক্স। নিচে একটা ছোট্ট কাগজের টুকরোতে লেখা, দয়া করে খাবারটা খেয়ে নেবেন। রাত তখনকার এমপ্লয়কে ডেকে পাঠায়। লোকটা আসলে জিজ্ঞাসা করে, আমার কেবিনে কে এসেছিল? লোকটা ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বললেন, স্যার ম্যাম এসেছিলেন। কোন ম্যাম? এমন প্রশ্ন শুনে লোকটা ভরকালো। দমে যাওয়া কণ্ঠে বলল, স্যার আপনার স্ত্রী। কি পরিহিত ছিল? এবার লোকটা মনে মনে ভাবলো মিটিং করে হয়তো তার স্যারের মাথাটা ঠিক নেই, তাই এমন ধারা প্রশ্ন করছে। তাই সহজভাবে বলল, কালো বোরকা পরে এসেছেন। রাত এবার কনফার্ম হলো যে
নসরাত এসেছিল অফিসে, তাই আর কিছু না বলে বলল, আচ্ছা, আপনি এবার আসতে পারেন। লোকটা চলে যেতেই রাত খাবার খেতে প্রস্তুত হয়। তার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তাই কে আনলো না আনলো এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করল না। লেকের পাড়ে বেঞ্চে বসে আছে নসরাত, শূন্য দৃষ্টি পানিতে নিবদ্ধ রাখা। তখন রাত এর অফিসে ওসব কসমেটিক্স দেখে আর থাকতে ইচ্ছে হয়নি, তাই তৎক্ষণাৎ চলে আসে এখানে। নসরাত বুঝতে পারে ওসব কসমেটিক্স রূপকথা ছাড়া আর কারো হবে না। রূপকথা অনলাইনে নিত্য নতুন কসমেটিক্স, শাড়ি, 3 পিস অর্ডার করে রাত আমাদের অফিসের ঠিকানা দিয়ে দেয়। তখন রাত বিল পরিশোধ করে ওসব জিনিসপত্র সংগ্রহ করে। এই তো গতকালও তো কতগুলো কসমেটিক্স নিয়ে আসে ডেলিভারি ম্যান, যেগুলো নসরাত আজকে দেখতে পেল। নসরাত বসে থাকা অবস্থায় হঠাৎ কেউ তার চোখ দুটো চেপে ধরে। নসরাত সেকেন্ড কয়েক সময় নিয়ে বলল, শোভা। শোভা নসরাতের বেস্ট ফ্রেন্ড। নসরাত নাম বলতেই হাত ছেড়ে পাশে বসতে বসতে বলল, কি করে বুঝলি? আজকে আমাদের মিট করার কথা ছিল, সেই হিসেবে না জানার কোনো কারণ নেই। শোভা বোকা হেসে বলল, আচ্ছা এবার বল, আমাদের গল্পপুরী আর তার নতুন জীবন কেমন আছে? নিমেষেই মন খারাপ হয়ে গেল নসরাতের। সামনে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি বা পাই, কিন্তু যার ভালোবাসার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা থেকেই বঞ্চিত আমি। শোভা বিস্মিত চোখে তাকায়। নসরাতের কথাগুলো তার কাছে সত্যি বলে মনে হচ্ছে না কিছুতেই। এই কিভাবে সম্ভব? এই মেয়েটা যে হাজার হাজার মানুষের চোখের মনি, তার সাথে এই কিছুতেই যায় না। নসরাতকে ঝাঁকিয়ে বলল, তুই কি উপন্যাসের কোনো কাহিনী শোনাচ্ছিস আমাকে? নসরাতের চোখে পানি গড়িয়ে পড়ছে। এর মাঝে নসরাত বলল, এরপরও বলবে আমি কোনো উপন্যাসের কাহিনী বলছি তোকে? শোভা চমকালো, ভরকালো, সাথে সাথে নিজের সাথে চেপে ধরল নসরাতকে। নসরাত এমন ভরসা স্থান পেয়ে হু হু করেই কেঁদে উঠল। আজকাল নসরাতের সময় কাটে 4 দেয়ালের লাইব্রেরি কক্ষে, যেটা একসময় রাতের প্রাণ প্রিয় ছিল, কিন্তু এখন ঘরটা পরিত্যক্ত বলা চলে। রাত সারাদিন অফিস সামলে আর সুযোগ হয়ে ওঠে না ঘরটাতে আসার। লাইব্রেরিটাতে যেন উপন্যাসের মেলা, সাথে গুটি কয়েক সায়েন্স ফিকশন বই আছে এবং হাদিসের বই আছে। প্রথম দিন ঘরটাতে ঢুকে অনেক ধুলোবালি জমে থাকা দেখতে পায় নসরাত। তারপর মনিকে নিয়ে রুমটা পরিষ্কার করে তোলে। এরপর থেকে এই কক্ষটি নসরাতের দখলে। মনি ছাড়া কেউ ভুল করেও এদিকে পা বাড়ায় না। নসরাত এখানে থেকে থেকে বই পড়ে, নয়তো কাগজ ঠুকে কিছু লেখে। সালাতের সময় হলে এখানে সালাত আদায় করে নেয়। মাঝে মাঝে খাবার খাওয়ার কথাও ভুলে বসে, তখন মনি নিজ দায়িত্বে খাবার নিয়ে আসে এই ঘরে। মাঝে মাঝে নসরাত খাবে না বলে বায়না ধরলে মনি বুঝতে পারে তার হাতে খেতে চায় নসরাত। তখন খুব যত্নের সাথে মেয়েটিকে খাইয়ে দেয় মনি। নসরাতও খুব আনন্দ ভরেই খায়, যেমনটি তার বাবা খাইয়ে দিলে খেত। মা মরা ছেলে মেয়ে দুটোকে খুব আদরে মানুষ করেছেন সাজ্জাদ হোসেন, কখনো মায়ের অভাব বুঝতে দেননি। মাসখানেক পর এক শীতের সকালে, মাসখানেক পর এক শীতের সকালে, ঠিক সকাল নয়, 11টা ছুঁই ছুঁই শীতের প্রকোপে চারিদিকে কুয়াশায় ঢেকে পড়ে আছে, তাই সময় ঠিক বোঝা যাচ্ছে না। এমন সময় রাহার চেঁচামেচি শুনতে নসরাত তো ছুটে এসেছে, সাথে সাজেদা চৌধুরীও চলে এসেছেন নিজ তলার ড্রয়িংয়ে। নসরাত সামনে থাকা ব্যক্তিকে দেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সাজেদা চৌধুরী বললেন, কে তুমি বাবা? ওনার কথা শেষ হতে না হতেই নসরাত দৌড়ে গিয়ে চাপটে ধরে কেঁদে উঠল। বাদবাকি সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। নসরাত ভাইয়া বলে কাঁদতে শুনে সবাই বুঝলো ছেলেটা নসরাতের ভাই। রাহা কয়েক পা পিছিয়ে গেল, খুঁটি হিসেবে চেয়ারে ধরে রাখলো। নসরাত ভাইকে ছেড়ে কুশল বিনিময় করে শাশুড়ি মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। সাজেদা চৌধুরী মনিকে আপ্যায়নের দায়িত্ব দিয়ে রূপককে নিয়ে বসে কথা বলছেন, সাথে নসরাতও আছে। এর কিছু সময় পর রাহাকে আর দেখা গেল না আশেপাশে কোথাও। কিছুক্ষণ আগের কথা, নিজের বোনকে মনে করে রূপক রাহার নেত্রজোড়া চেপে ধরে। পুরুষালী দেহের স্পর্শে কেঁপে ওঠে রাহা। এরপরেই দম ফাটানো চিৎকার করে ওঠে, যার ফলে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় রূপক। কেননা এটা তার বোন হতেই পারে না, এতক্ষণে উপলব্ধি করে সে। অতঃপর দুজনের চোখাচোখি হতে নীরব হয়ে থাকে। এর মধ্যে সবাই উপস্থিত হয়ে যায় এখানে।
মনি রূপকের জন্য অনেক ধরনের রান্না বান্না করেছেন, সাথে টুকটাক সাহায্য করে চলেছে নাজরাত। তাই ভাই কি কি খেতে পছন্দ করে এই সব বলে সাহায্য করছে সে। রাহা শূন্য দৃষ্টিতে গ্রিল গড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন পেছন থেকে শুনতে পায়, তাহলে আপনি বলুন সেই কোটনি ননদিনী? কথাটা বলে খানিকটা হাসলো রূপক। রাহা কিছুক্ষণ দৃষ্টি নত রেখে চুপ করে রইল, তারপর বলল, ভালোবাসাগুলো মিলিয়ে দিতে না হয় কুটনি হলাম, তাতেও শান্তি। মিলিয়ে দিতে মানে? ঠিক বুঝলাম না। তখন নাজরাত পেছন থেকে বলল, ভাইয়া তুমি এখানে? আমি খুঁজে চলছি তোমায়। নাজরাতকে দেখতে পেয়ে রাহা আর কথা বাড়ালো না, চলে গেল নিজের রুমে। রাহা চলে যেতে দুই ভাই বোন নিজের মধ্যে আলোচনা করে। নাজরাত বলে, ভাইয়া এবার কিন্তু আমার একটা মিষ্টি ভাবিমণি চাই চাই চাই, তোমার কোনো আপত্তি শুনবো না আমি। বনু তুই সুখী তো? হঠাৎ রূপকের এমন ধারা কথায় থমকে গেল নাজরাত। না বলতে পারবে সত্যি আর না মিথ্যা। হ্যাঁ। তবুও রূপকের সন্দিহান দৃষ্টি এড়িয়ে যেতে পারল না নাজরাত। রূপক চলে গেছে দুপুরের পর। রাত অফিসে থাকায় দেখা হয়নি তার সাথে। তবে রূপক আগামীকাল শুক্রবার দিন সপরিবারে সবাইকে দাওয়াত দিয়ে যায়। নাজরাত জানে না রাত আদৌ যাবে কিনা। যদি না যায় তাহলে রূপকের কাছে সে ধরা পড়ে যাবে নিশ্চিত। তখন কি হবে এই ভেবেই তটস্থ হয়ে আছে নাজরাত। রাত বাসায় ফিরে মিষ্টি সাথে নিয়ে ভীষণ খুশি খুশি লাগছে তাকে। রাহা জিজ্ঞেস করতে বলল, সামনে বইমেলায় রূপকথার প্রথম আসতে চলেছে। এই কথা শুনে রাহাও ভীষণ খুশি হয়। নাজরাত সবটা শুনে জিজ্ঞেস করে, কিসের বই, নাম কি? রাত গর্বের সাথে বলে, ছায়া সঙ্গিনী উপন্যাস। কারো আনন্দ মুহূর্তে আপনি যখন কিছু আবদার করবেন তখন সে ফিরিয়ে দিতে পারবে না, ঠিক তেমনি হলো নাজরাতের সাথে। রূপকথার বইয়ের বের হওয়ার আনন্দে উদ্বেলিত হয়ে আছে রাত শাহমাত। তখন মিনমিনে গলায় নাজরাত তাদের বাসায় ইনভাইটের কথাটা বলে। রাত কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে বলে, আমি যাচ্ছি আপনাদের বাসায়। নাজরাতের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। অন্তত তার ভাই তো আর সন্দেহ করবে না। এই অনেক কিছু ইচ্ছে করছে শাশুড়ি মায়ের সাথে গল্প করতে। তাই এক মুহূর্ত বিলম্ব না করে নিজের হাতে কফি বানিয়ে চলে এলো। সাজেদা চৌধুরী হাদিসের বই পড়ছিলেন। ছেলে বউকে দেখে বইটা বন্ধ করে পাশের ছোট্ট ক্যাবিনেটের ওপর রাখেন। ইশারা করে নিজের পাশে বসায় নাজরাতকে। নাজরাত কফি মগ এগিয়ে দিয়ে বলল, আমি কি খুব ডিস্টার্ব করলাম মা? একদমই নয়। জানো তো, ইদানিং মনে হয় তুমি ছাড়া আর কেউ নেই আমার। নিজের সন্তানদের কাছ থেকে পর হয়ে গেছি আমি। অথচ ওদের বাবা মারা যাওয়ার পর ওদের কিভাবে মানুষ করেছি সে আমিই জানি। যাই হোক, তোমাদের বাসায় তো আগামীকাল দাওয়াত আছে। ছেলেটা কি যাবে বলেছো কিছু? জি যাবেন বলেছেন। বেশ বেশ। তোমার শ্বশুর এবং তোমার বাবা দুজনেই কলিগ ছিলেন। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেই সুবাদেই তোমাকে তোমার বাবা আমাদের অনুরোধে আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। এখন বুঝতে পারছি নিজের ইচ্ছা পূরণ করতে তোমার জীবনটা শেষ করে দিয়েছি আমি। আমাকে পারলে ক্ষমা করে দিও বৌমা। নাজরাত খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আল্লাহ প্রত্যেক মানুষের তাকদির লিপিবদ্ধ করে রেখেছে। তাকদিরে যা লেখা আছে তাই হবে মা। সাজেদা চৌধুরী নাজরাতের কপালে ভালোবাসার পরশিকে দিয়ে জড়িয়ে ধরেন। নাজরাত নীরবে চোখের পানি ফেলে। যা বুঝতে পারে সাজেদা চৌধুরী, তিনি মেয়েটার এত ধৈর্য দেখে দিনকে দিন মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ছে। কিছুতেই এই হীরের টুকরোকে হারাতে চান না সাজেদা চৌধুরী। আশায় আছেন একদিন রাতের সদ্বুদ্ধির উদয় হবে। মেয়েটা সব সময় জোরপূর্বক হাসে। তিনি নাজরাতের ঠোঁটে প্রাণ খোলা হাসি দেখতে চান। সকাল 10টার দিকে চৌধুরী পরিবার বের হয় নাজরাতের বাড়ির উদ্দেশ্যে। রাত ড্রাইভ করছে আর পাশে বসে আছে নাজরাত। পেছনে সাজেদা চৌধুরী, রাহা চৌধুরী আর মনি বসেছে। রাতের মনোযোগ সম্পন্ন ড্রাইভ করাতে নাজরাত কয়েকবার আর চোখে তাকায় রাতের দিকে। একবার রাত তাকাতে চোখাচোখি হয়ে যায় দুজনের। তারপর আবারও দুজনের দৃষ্টি সরিয়ে নেয়। জানালা গলিয়ে বাহিরে ব্যস্ত সড়কে মানুষের চলাচল দেখতে থাকে নাজরাত। রাহা চোখমুখ কাঠিন্য ভাব ফুটিয়ে বসে আছে। সে জানিয়েছিল যাবে নাও বাসায়, কিন্তু সাজেদা চৌধুরী চোখ রাঙানি দিতে আর অমত করতে পারেনি। সাজেদা চৌধুরী চোখ বন্ধ করে গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছেন। আর পাশে মনি চঞ্চল চোখ দুটো দিয়ে আশেপাশের বড় বড় দালান কোঠা দেখতে ব্যস্ত। সে ভীষণ আনন্দিত নাজরাতের বাড়ি যাবে বলে। নাজরাতকে পেয়ে মনি নিজের দুঃখ কষ্টগুলো কিঞ্চিত হলেও ভুলে থাকতে পারছে।
শ্বশুরবাড়ির লোকজনের এবং স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে এসেছিল মনি। কিন্তু বাপের বাড়ির অবস্থা নুন আনতে পান্তা ফোড়ে, যার ফলে কাজ খুঁজতে গিয়ে চৌধুরী বাড়ির হদিশ মেলে। এরপর থেকেই এ বাড়িতে থাকে মনি। মনির এক ছেলে এক মেয়ে আছে। ছেলের বয়স 9 বছর আর মেয়ের 6 বছর। একথা শুনেই সাজেদা চৌধুরী মনিকে নিয়ে গিয়েছিল সেই মাদ্রাসায়। কিন্তু আশ্চর্য বিষয়, ছেলে মেয়ে দুটো মায়ের প্রতি কোনো মায়া নেই। মনি জোর করে কাছে আনে, কাঁদে, কিন্তু ছেলে মেয়ে দুটো কেমন আলগা আলগা ভাব, দূরত্ব বজায় রেখে থাকে। এসব দেখে সাজেদা চৌধুরী বুঝতে পারে মনির শ্বশুরবাড়ির লোকজন প্রকৃতপক্ষে কেমন। তাই এরপর আর কোনো দিন মনিকে নিয়ে যায়নি সাজেদা চৌধুরী। দেখতে দেখতেই ঠিকানা মোতাবেক গাড়ি থামায় রাত। তারপর গাড়ির হর্ন বাজাতে দারোয়ান কবির দরজা খুলে দিল। গাড়ি ভেতরে নিয়ে নির্দিষ্ট স্থানে পার্ক করে রাত। সবাই গাড়ি থেকে নামলে কবির এগিয়ে এসে সালাম দেয়। খুশি মনে নাজরাতকে বলে, মামনি কেমন আছো? মেলা দিন পর তুমি আইলা, এমনি ভুইলা গেলে হয় কও তো। নাজরাত মুচকি হেসে বলে, ভালো। আপনি কেমন আছেন চাচা? দুজনে কথা বলছে আর সবাই বাড়িটার চারিদিক দেখছে। ভীষণ সুন্দর 3তলা বাড়িটি। বিশেষ করে বাড়ির সামনের গার্ডেনটা খুব বড়, আর এর অর্ধেকটা জুড়ে আছে বিদেশি বাহারি ফুলের সমারোহ। নাজরাতের প্রিয় জিনিসগুলো এমনি করেই তার বাবা এবং ভাইয়া সাজিয়েছে। রাত এক পলক দেখে বুঝতে পারল নাজরাতের বাপের বাড়ির আর্থিক অবস্থা। বিয়ের সময় গার্ডেনে ডেকোরেশন করা হয়, তাই আর এত কিছু লক্ষ্য করেনি রাত। তাছাড়া মায়ের সাথে রাগ করে বিয়ের পূর্বেও এই বাড়িতে আসেনি সে, আর বৌভাত অনুষ্ঠানের পরেও কাজের অজুহাতে ঢাকার বাইরে চলে গিয়েছিল। রাত মনে মনে ভাবল, এত আভিজাত্যের ছোঁয়া, অথচ সে কিনা টাকার অফার করেছিল নাজরাতকে। এত কিছু থাকার পরেও কোন মেয়ের লোভ থাকবে না নিশ্চয়ই। তবে তার বারণ করা সত্ত্বেও কেন বিয়েটা করলো নাজরাত? খবর পৌঁছাতে রূপক আসে। রাতের সাথে হ্যান্ডশেক করে বাসায় নিয়ে যায় সবাইকে। বাসার ভেতরে ঢুকে আরও মুগ্ধ হয়ে যায় সবাই। রাহা সবচেয়ে অবাক হয়, এত কিছু থাকার পরেও নাজরাতের মাঝে কখনো অহংকার, দাম্ভিকতা দেখতে পায়নি। এই দিক থেকে রাহার মন নাজরাতের প্রতি নরম হলো। সাজ্জাদ হোসেন এসে সবার সাথে কুশল বিনিময় করে, মেয়েকে পাশে বসিয়ে আদর করে ভালো মন্দ জিজ্ঞাসা করেন। এর মাঝে একজন হেল্পিং হ্যান্ড সবার জন্য কফি এবং অন্যান্য নাস্তা নিয়ে আসে। সবার আড়ালে রাহা রূপকের দিকে তাকায়। রূপকের নজর পড়লে দেখতে পায় রাহা তার দিকে তাকিয়ে আছে। তখন রূপক ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করে, কি? রাহা খানিকটা লজ্জা বোধ হয়, দৃষ্টি নত করে নেয়। দুপুরে খাবার খাওয়ার পর সাজ্জাদ হোসেন নাজরাতকে বললেন রাতকে নিয়ে তার রুমে যেতে বিশ্রামের জন্য। নাজরাত বাবার কথা মতো নিয়ে চলে রাতকে। একটা রুমের কাছে আসতেই রাত খেয়াল করলো দরজায় ডিজাইন করে লেখা গল্পপুরী। তারপর ভেতরে প্রবেশ করে রাত বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রুমটা আসলেই একটা গল্পপুরী। রুমের 4 দেয়ালের মধ্যে 3 দেয়ালে বুকশেলফ জুড়ে আছে। বুকশেলফগুলো বিভিন্ন ডিজাইনের কারুকার্য খচিত। আর এক পাশে আছে ড্রেসিং টেবিল, কাবার্ড আর একটি ছোট্ট টেবিল, যেখানে বসে নাজরাত পড়াশোনা করত। সব কিছুর মাঝে রাউন্ড ডিজাইনের বেড। জানালা আর দরজাগুলোতে নীল জর্জেটের পর্দাগুলো মৃদু মন্দ হাওয়ায় দুলছে। সব মিলিয়ে অসাধারণ একটি রুম। রুমটা দেখলে যে কেউ বলবে রুমের মালকিনটি একজন শৌখিন মানুষ। তবে এতটুকুর মাঝে রাজ আহমদ বুঝতে পারে তার মতো নাজরাতও সাহিত্যপ্রেমী। বিকালবেলা ঘটল এক ঘটনা। রাতকে উত্তেজিত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। কিন্তু কেন? নাজরাত কফি হাতে মাত্রই পা রাখল রুমের ছোট্ট ব্যালকনি কাম ছাদটায়। রাত দোলনায় বসে বসে ফোন স্ক্রল করছিল। তখন নাজরাত কফি এগিয়ে দিয়ে বলল, কফি। রাজ আহমদ এক পলক নাজরাতের দিকে তাকায়, তারপর নাজরাতের হাত থেকে কফি নেয়। নাজরাত নিজেরটা নিয়ে ছাদের এক কোণায় দাঁড়ায়। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে কফির মগে চুমুক দেয়। দেখলো ছাদের সাথে একটা করই গাছে টুনটুনি পাখি বসে আছে। নাজরাত দৌড়ে গিয়ে রুম থেকে কাগজ আর কলম হাতে নিয়ে ফিরে আসে। গাছের দিকে তাকিয়ে কিছু ভাবে আর লিখে। সবটাই অবলোকন করে রাত, তবে আমলে নিল না। ফোনে আবারও মনোনিবেশ করে। নাজরাত খানিকক্ষণ পর কলম কামড়ে ধরে বলল, আচ্ছা, আপনি টুনটুনি পাখি সম্পর্কে জানেন? দর্জি পাখি টুনটুনি অ্যাথোটমার সুটোরিয়াস হলো একটা গায়ক পাখি, যাকে যান্ত্রীয় এশিয়া জুড়ে দেখা যায়। গাছের পাতা একসঙ্গে সেলাই করে বাসা বানানোর জন্য এই পাখি জনপ্রিয়।
এবং রুডিয়ার্ড কিপলিং আর দ্য জাঙ্গল বুক বইতে একে অমর করে রেখেছেন। শহরের বাগানে এটা একটা অসাধারণ বাসা, যদিও এই লাজুক পাখিরা গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে। তাদের জোরালো ডাকাডাকি তাদের উপস্থিত জানান দেয়। লম্বা খাড়া লেজ থাকায় তাদের স্বাতন্ত্র্য সূচক লাগে। শরীরের অপর দিকটা সবুজাব এবং ছাইরঙা কপাল ও মাথা। এই চড়ুই জাতীয় পাখি বৈশিষ্ট্যমূলকভাবে দেখা যায় খোলা খামার জমি, ঝোপ, বনপ্রান্ত এবং বাগানে। দর্জি পাখিরা বাসা গড়ার টং থেকে তাদের নামটা পেয়েছে। গাছের বড় পাতার ঠোঁট দিয়ে সূচের মতো একসঙ্গে গাছের আঁশ অথবা মাকড়সার জারের রেশমি সুতো দিয়ে কাঠামো করে তার মধ্যে আসল বাসা গড়ে। আচ্ছা, আপনি? নাজরাত পেছনে ফিরে দেখলো রাত কোথাও নেই। দোলনায় কফির মগ রাখা। নাজরাত দৌড়ে রুমে এসে দেখে রাত হাতে ঘড়ি পরে ওয়ালেট পকেটে গুজে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। সব কিছুর মাঝে নাজরাত খেয়াল করলো রাতের মুখশ্রীতে কাঠিন্য ভাব ফুটিয়ে তোলা। নাজরাত পেছন থেকে বলল, জ্যাকেট না নিয়ে কোথায় যাচ্ছেন?